This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিলেন হাম দো হামারে চার, আর মোহন ভাগবত বললেন পরিবার পিছু 2 থেকে 3 সন্তান দরকার, নইলে সমাজ ধ্বংস হয়ে যাবে। দেখুন, এমনিতেই দেশের জনসংখ্যা 150 কোটি ছুঁই ছুঁই, বেকারত্ব সব সরকারের কাছেই এই মুহূর্তে মাথা ব্যথার কারণ। ঠিক এই অবস্থায় 2 সম্প্রদায়ের 2 নেতার মুখে জন্মহার। একজন বলছেন 4 সন্তানের কথা, একজন বলছেন 3 সন্তানের কথা। আচ্ছা, এটা কি এই সমাজকে বাঁচানোর তাগিদে, নাকি ভোট ব্যাংক তৈরির কম্পিটিশন? ইতিমধ্যেই প্রশ্ন তুলছে আমজনতা। জনবিস্ফোরণের ভয়ে 8-এর দশকে 1 সন্তান নীতি ঘোষণা করে চীন। কঠোরভাবে জাতীয় নীতি রূপায়ণ করা হয়। অসমর্থিত সূত্রে খবর, সেই সময় 25 কোটি অন্তঃসত্ত্বা মহিলার জোর করে গর্ভপাত করায় রাষ্ট্র। 3.5 দশক পর সেই ভ্রূণের অভিশাপেই ধুঁকছে চীন। বিশ্বের বৃহত্তম অর্থনীতি, শক্তিশালী সেনাবাহিনী, চোখে বিশ্বজয়ের স্বপ্ন, কিন্তু কর্মক্ষম মানব সম্পদের অভাব। জনসংখ্যার গড় বয়স অনেক বেশি, সেই কারণে মানব সম্পদের যোগান বাড়াতে এখন 1 সন্তান নীতি বাতিল করে 3 সন্তান নীতি চালু করেছে বেজিং। ভারতকে নিয়ে ঠিক একই ভয় দেখছেন আরএসএস-এর সরসংঘচালক মোহন ভাগবত। নাগপুরের এক সভায় আরএসএস প্রধান বলেন, জনসংখ্যা কমে যাওয়া উদ্বেগের বিষয়। বিজ্ঞান বলে জন্মহার 2.1-এর নিচে নেমে গেলে সেই সমাজ পৃথিবীর বুক থেকে মুছে যায়। এইভাবে বহু ভাষা ও সমাজ হারিয়ে গিয়েছে। আমাদের পরিবার পিছু 2 অথবা 3-এর বেশি সন্তান চাই। বিজ্ঞান তাই বলে, সমাজকে বাঁচতে হলে সংখ্যা প্রয়োজন। আশ্চর্যজনকভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও জনসংখ্যা বিতর্কই এখন জ্বলন্ত। বুধবার বিধানসভায় বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, আপনাদের হাম দো হামারা দো, আমরা বলছি হাম দো হামারা চার। বাংলা ঝাড়খণ্ডে জনবিন্যাস বদলের অভিযোগ নিয়ে আগেই সরব ছিল বিজেপি। সিদ্দিকুল্লাহর মন্তব্য লুফে নিয়েছে তারা। সিদ্দিকুল্লাহর মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিধানসভায় শঙ্কর ঘোষ পয়েন্ট অফ অর্ডার এনেছিলেন। স্পিকারের কাছে জানতে চাওয়া হয়েছিল যে সিদ্দিকুল্লাহর ওই মন্তব্য অধিবেশনের কার্যবিবরণীতে যাবে কি যাবে না। সেই সময় বিষয়টি দেখে নেওয়ার কথা বলেন স্পিকার। সিদ্দিকুল্লাহর মন্তব্যকে নিয়ে টুইট করেছেন বিরোধী দলনেতা। প্রশ্ন তুলেছেন, ভারত যখন জনসংখ্যার বিস্ফোরণের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন মমতার এক মন্ত্রী আরও বেশি করে সন্তান নিতে বলছেন, তাও আবার বিধানসভায় দাঁড়িয়ে। এটা পশ্চিমবঙ্গের জন্য বিপদঘণ্টি। বাংলায় লাখো রোহিঙ্গার বাস। এই মন্তব্যের মাধ্যমে সিদ্দিকুল্লাহ কি কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের উদ্দেশ্যে বার্তা দিলেন? এই আলোচনায় আমরা অংশগ্রহণ করতে চাই না। শুভেন্দু অধিকারেরও ব্যক্তিগত মত হতে পারে, আমাদের সিদ্দিকুল্লাহরও ব্যক্তিগত মত হতে পারে। এটার সাথে আমাদের কোনো আসে না, এটার কোনো হয় না, মানে আমরা এটার কোনো ব্যাখ্যা দিতে পারবো। জল ঘোলা শুরু হতে সিদ্দিকুল্লাহ বলছেন, বক্তব্য রাখার সময় তার মাথায় নাকি ছিল চীন। চীনের সঙ্গে লড়াই করতে গেলে চীনের আপনার পরিমাণের মানে জনসংখ্যা আনতে গেলে হাম দো হামারা চার দরকার, হাম দো হামারা দোই হবে। কিন্তু চীনের জনসংখ্যাকে তো ভারত ইতিমধ্যেই ছাপিয়ে গিয়েছে। কর্মক্ষম মানুষের সংখ্যাও ভারতে বেশি। সিদ্দিকুল্লাহ কোন লড়াইয়ের কথা বলতে চাইছেন? কার সঙ্গে লড়াই? মন্ত্রীর মতন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যখন তিনি এই কথা বলেন, আমি আশঙ্কা করছি পরবর্তীকালে পশ্চিমবঙ্গ বিভাজন করবারও দাবি উঠতে পারে। আর গ্রাম বাংলায় সাধারণত মধ্যবিত্ত নিম্নবিত্ত সমাজ, হিন্দু মুসলমান বলে নয়, তারা চান আমাদের সন্তান সন্ততি থাকুক, এতে আমরা গর্বিত। এইগুলো হওয়াই উচিত। এই ধর্মীয়ভাবে পপুলেশন স্ট্যাটিস্টিক্স এইভাবে কিন্তু কোথাও না কোথাও যার নিজের এজেন্ডাটাকে পুশ করছে, নিজের রাজনৈতিক এজেন্ডাটাকে, দেশের কথা কিন্তু ভাবলেন না, বাংলার কথাও ভাবলেন না। সন্তান বাড়িয়ে চীনের সাথে লড়াই করবে। অলরেডি তো জনসংখ্যাতে আমরা প্রথম আছি দেশ আমাদের। তাহলে আর মেয়েরা কি শুধু ওই মেশিন নাকি শুধু সন্তান জন্ম দেবে? এইভাবে তাহলে দেখা হচ্ছে নাকি? যদি এইভাবে দেখা হয় সেটাকে ধিক্কার নিন্দা জানাচ্ছে। এটা সত্যিই জনসংখ্যা নিয়ে উদ্বেগ, নাকি ঘুরিয়ে ভোট ব্যাংকের রাজনীতি? নেতাদের জন্মহার নিয়ে জল্পনা দেখে আমজনতা কিন্তু এই কারণটাও হিসেবের বাইরে রাখছে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আবাস নিয়ে আমাদের রাজ্যে অভিযোগ বিস্তর, আর এই তৃণমূল আমলে কাটমানি নিয়ে ভুরি ভুরি অভিযোগ সামনে এসছে। কিন্তু এবার অভিযোগ আরও মারাত্মক। প্রাণ চলে গেল মুর্শিদাবাদে। TV9 বাংলা লাগাতার সেই খবর দেখানোর পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার তো করেছে,
কিন্তু বিরোধীরা তারা চুপ করে নেই, শাসককে আক্রমণ করছেন এবং চেপে ধরেছে। আচ্ছা, আমাদের রাজ্যে মাথার উপর ছাদ চাওয়াটাও কি অপরাধ? আমি শুধু তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা অনুরোধ করব, লোভ করবেন না কেউ। যদি কেউ অন্যায় করে থাকেন মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন। যদি কেউ কারো কাছ থেকে কোনো প্রাপ্তি নিয়ে থাকেন তাকে গিয়ে ফেরত দিয়ে দিন। কাটমানি নিয়ে একাধিকবার মুখ্যমন্ত্রীর করা বার্তার পরও কখনো কাটমানি না দেওয়ায় আবাসের তালিকা থেকে নাম বাদ, কখনো বিরোধী দল করায় তালিকা থেকে নাম বাদ, কখনো আবার শাসক ঘনিষ্ঠ হওয়ায় পাকা বাড়ি সত্ত্বেও তালিকায় নাম। কোথাও আবাস যোজনার টাকায় হোমস্টে বানিয়ে চুটিয়ে ব্যবসা। রাজ্য জুড়ে আবাস যোজনায় একের পর এক দুর্নীতির অভিযোগ। বেশিরভাগ ক্ষেত্রেই দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূল নেতাদের। আর এবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে কাটমানির বলি হলেন এক বঞ্চিত গ্রাহক। অভিযোগ, আবাস যোজনায় নাম তুলতে স্থানীয় তৃণমূল নেতাকে কাটমানি দিয়েছিলেন, কিন্তু তালিকায় নাম না আসায় সেই টাকা ফেরত চাইতে গেলে তৃণমূল নেতার বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ। অভিযুক্ত তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই মুখ খুলছেন একের পর এক গ্রামবাসী। শুধু কালু শেখের কাছেই নয়, তৃণমূল নেতা মিঠু শেখের বিরুদ্ধে আরও বেশ কয়েকজনের কাছ থেকে আবাসের নাম ঢোকানোর নামে টাকা তোলার অভিযোগ উঠছে। আবাসের ঘর পেতে গেলে কি এরকম ভাবে টাকা দিতে? হ্যাঁ, সবার বাড়ি বাড়ি টাকা নিয়ে যায়। কত টাকা করে? 2000, 3000, 4000, 5000 অবধি নিয়ে যায়। 5000 অবধি। মানে ঘরে ইনকোয়ারি করার জন্য নাম, হ্যাঁ, যে মানে যাদের বাড়ি যেভাবে গেছে তাদের কাছে সেইভাবেই টাকা নেওয়া হয়েছে। আমার কাছেও 5000 টাকা নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি দালাল হিসাবেই কাজ করে। দালাল হিসেবেই কাজ করে তৃণমূলে। হ্যাঁ, 3000, 4000, 5000। হ্যাঁ, মিঠু না, মিঠু সবাই আছে, শুধু মিঠু নেই। আমাদের গ্রামে যারা নেতৃত্ব দিচ্ছে তৃণমূলে, হ্যাঁ তৃণমূলে যারা নেতৃত্ব দিচ্ছে, যে সব লোকগুলো, সেই সব লোকগুলোই নিয়েছে। এলাকায় আরো যারা টাকা দিয়েছে, টাকা ফেরত চাইতে গেলে মারধর করা হয়, মহিলাদের অসভ্য ভাষায় গালিগালাজ পর্যন্ত দেওয়া হয়, এমনটাই অভিযোগ উঠেছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। কিভাবে এরা প্রশ্রয় পায়, এর পিছনে কারা রয়েছে? আর এই ঘটনায় কড়া শাস্তির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বাম ও কংগ্রেস। এ নিয়ে তৃণমূলকে একযোগে আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। আবাস থেকে শুরু করে 100 দিনের কাজে অ্যালটমেন্ট আমি নবান্ন থেকে দেখব। আপনি নবান্ন থেকে কি দেখছেন? একজন তৃণমূলের লোক অন্য মানুষকে খুন করে ফেলছে, এটাও কি তাহলে নবান্ন থেকে আপনি করাচ্ছেন? যে টাকা উঠছে তার ভাগ আপনার কাছে যাচ্ছে। আমার থেকে কেউ টাকা নেবে বা চাইবে, আমি চাইতে গেলে আমাকে মেরে ফেলবে। এবার আবাস যোজনার টাকা, এটা কোনোভাবেই মানা যাচ্ছে না। এখান থেকেই বোঝা যায় সরকার কেমন ভাবে চলছে, সরকারের আইন শৃঙ্খলা কেমন ভাবে চলছে। এই ধরনের যারা আবাস যোজনার গরিব মানুষ টাকা দিয়েছে, সেই টাকাতেও যে দুর্নীতি বারবার আমরা বলছি, সেখানেও আজকে দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল নেতারা টু এই এক্সটেন্ট যাচ্ছে যে তাকে পিটিয়ে খুন করে দিল। আজকে তৃণমূল মানে যে দুর্নীতি, তৃণমূল মানে যে অনৈতিকতা, তৃণমূল মানে রেপিস্ট, তৃণমূল মানে মার্ডারার, এটা আরেকবার প্রমাণ হলো। অভিযোগ মারাত্মক, এবং অভিযোগ যদি সত্য হয় তাহলে পুলিশ নিশ্চিতভাবে, এটা তৃণমূল কি তৃণমূল নয় এটা বিচার্য নয়, অভিযোগ যদি ঠিক হয় পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়। যে বা যারা জড়িত যুক্ত, যদি আরও কেউ থাকে, যদি অপরাধ জেনেও কেউ চেপে গিয়ে থাকে, সেগুলো পুলিশ দেয়। আবাস রাজনৈতিক তরজা তো চলছেই, কিন্তু প্রশ্ন হলো আবাসের ঘর পেতে এই কাটমানি কালচার বন্ধ হবে কবে? সামান্য 5000 টাকার জন্য ফের কোনো বঞ্চিত গ্রাহকের প্রাণ যাবে না তো? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। নিহত কালু শেখের পরিবারের অভিযোগ খুব স্পষ্ট। ঘুষ নেওয়া হয়েছিল আবাসের তালিকায় কালু শেখের নাম তোলার জন্য, কিন্তু তারপরেও কি নাম উঠলো? না, উঠলো না। কালু শেখ যখন গেলেন ওই তৃণমূল নেতার কাছে আবাসের তালিকায় নাম না ওঠার জন্য টাকা ফেরত নিতে, তখনই যত বিপত্তি, মাথা ফাটিয়ে দেওয়া হলো। আর আজ NRS এ মৃত্যু হলো কালু শেখের। কেন বলুন তো? ওই 5000 টাকার জন্য। গোটা ঘটনা ধরা পড়েছে CCTV ফুটেজে। আবাসে নাম তুলতে তৃণমূল নেতাকে কাটমানি, নাম ওঠেনি বলে টাকা ফেরত চাওয়ায় পিটিয়ে খুন। মাত্র 5000 টাকার জন্য এত বড় ঘটনা। চাঞ্চল্যকর অভিযোগে সরগরম মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ। তপ্ত রাজনীতি। আবাস যোজনায় রাজ্য জুড়ে কেলেঙ্কারির ছায়া, যা রুখতে করা বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন করে চলছে সমীক্ষা, কিন্তু তার নির্দেশ কি তার দলেরই? নিচু স্তরের নেতাদের একাংশ মানতে চাইছেন না। রঘুনাথগঞ্জে যে অভিযোগ উঠেছে তাতে এই প্রশ্ন উঠবেই।
বিটিপুর পঞ্চায়েতের মুকুন্দপুরের বাসিন্দা কালু শেখ। পরিবারের দাবি, আবাস তালিকায় নাম তোলার জন্য স্থানীয় তৃণমূল নেতা মিঠু শেখ ওরফে আব্দুল লতিফকে 5,000 টাকা দিয়েছিলেন কালু, কিন্তু পরে প্রকাশিত তালিকায় তার নাম ছিল না। নিহতের পরিজনের দাবি, আবাসের তালিকায় নাম না ওঠায় শনিবার সন্ধ্যায় তৃণমূল নেতার কাছে টাকা ফেরত চাইতে যান কালু। অভিযোগ, সেখানে তাকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন ওই তৃণমূল নেতা। মাথায় গুরুতর আঘাত লাগে কালু শেখের। বছর বাড়ি করার জন্য 5,000 টাকা নিয়েছে, তো বাড়ি করার নাম নাই, তো ওকে বলেছে ওই টাকাটা আমাকে দিয়ে দে ভাই, এখন যখন আমার বাড়ি করার নাম নাই আমাকে টাকাটা দিয়ে দিতে হবে। তখন ইয়াকে ওইখান থেকে ডেকে নিয়ে যে অন্য জায়গাতে যে ওকে মেরেছে। কালু শেখকে প্রথমে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হয়, তাকে স্থানান্তরিত করা হয় এনআরএসে। রবিবার সকালে সেখানেই মৃত্যু হয় কালু শেখের। 2-3 বছর আগে ধরেন টাকা নিয়েছে, দিয়ে ওই কালকে টাকাটা চাইতে গেছে ওর কাছে যে ভাই যখন বাড়ি পেলাম না আমার টাকাটা আমাকে দিয়ে দাও, দিয়ে ওকে বেধারাক্কা মারধর। আমরা চাইছি ওর সাজা হোক, আমরা অন্য কিচ্ছু চাইছি না। মিঠুন শেখ দাপট আছে ওই তৃণমূলের। নিহতের পরিবারের দায়ের করা এফআইআর এর ভিত্তিতে তৃণমূল নেতা মিঠু শেখ ওরফে আব্দুল লতিফকে গ্রেফতার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। শুধুমাত্র যে এই কালু শেখের বাড়িতে টাকা নিয়েছে এমনটা নয়, এলাকায় অনেকের কাছ থেকেই এরকমভাবে তার তোলাবাজির অভিযোগ রয়েছে। যদিও মিঠুর সঙ্গে দলের যোগসূত্র অস্বীকার করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। যে টাকাটা নিয়েছে, যার কথা বললো, সে কিন্তু মেম্বার। সে কি তৃণমূল করে না? ও তো বললো আপনাকে যে ও সব দলই। মুর্শিদাবাদ রাজ্যের অন্যতম পিছিয়ে পড়া জেলা। মমতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতির রং না দেখে সার্বিক উন্নয়নের বার্তা দিয়েছেন বারে বারে, কিন্তু তারপরও তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি খাওয়া, টাকা ফেরত চাওয়ায় পিটিয়ে খুনের অভিযোগ উঠল। শাসক দলের নেতাদের কেউ কেউ কি ক্ষমতার দম্ভে নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবছেন? প্রশ্নটা সেখানেই। কৌশিক ঘোষ ও সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। রোববার সকাল, আমজনতার হাতে কি কি থাকতে পারে? সম্ভাবনা, খবরের কাগজ থাকতে পারে, চায়ের পেয়ালা থাকতে পারে, বা ধরুন বাজারের ব্যাগ থাকতে পারে, নিতেন পক্ষে মুঠো ফোন মানে মোবাইল ফোন থাকতে পারে। কিন্তু এই অপশনসগুলোতে বন্দুক বা পিস্তল হতে পারে কি না? আমি প্রশ্ন করছি না, হয়েছে। মালদার হরিশ্চন্দ্রপুরে এক তৃণমূল কংগ্রেস কর্মী, তিনি রীতিমতো পিস্তল উঁচিয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন। আর এই সোশ্যাল মিডিয়ার যুগে এসব ছবি ভাইরাল হবেই। এক্ষেত্রেও তাই হয়েছে, ভাইরাল হয়েছে সেই ছবি। তারপর পুলিশ তাকে গ্রেফতার করে। তৃণমূল কংগ্রেসের কর্মীর নাম মনসুর রহমান। দেখুন তার কীর্তি। পরনে লুঙ্গি, স্যান্ডো গেঞ্জি আর হাতে পিস্তলের কারসাজি। গ্রামে ঠিক এই কায়দায় চলল দাদাগিরি। মালদা হরিশ্চন্দ্রপুর থানার দক্ষিণ তালসুর গ্রামের এই ভিডিও ভাইরাল হবে নাই বা কেন? যার হাতে পিস্তল তিনি এলাকার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত, নাম মনসুর রহমান। অভিযোগ, এলাকায় ক্ষমতা দখলকে কেন্দ্র করেই পিস্তল উঁচিয়ে তৃণমূল কর্মীর এমন দাপাদাপি। পিস্তল হাতে তৃণমূল কর্মীর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেরি করেনি, চোখ পড়ে পুলিশেরও। তারপরই মনসুরের বাড়িতে হরিশ্চন্দ্রপুর থানার অভিযান। আগ্নেয়াস্ত্র, কার্তুজ সমেত তৃণমূল কর্মী গ্রেফতার। প্রশ্ন হলো, গ্রামের সামান্য তৃণমূল কর্মীর হাতে পিস্তল এলো কোথা থেকে? আমাদের সভ্য সমাজে এরকম কি মেনে নেওয়া যায় একটা লোক বন্দুক নিয়ে দাপিয়ে বেরাবে? সারা পশ্চিমবাংলায় যে আতঙ্ক যেভাবে হচ্ছে, তৃণমূলই ছোটাচ্ছে। সামনে যেহেতু ইলেকশন আছে, এই জন্য এগুলো করছে ভয় দেখাবার জন্য। 26শে ভোট, এই 26শে ভোটের এরা প্রস্তুতি তৈরি করছে এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য। এরা এখন থেকেই বিহার থেকে অস্ত্র আনার জন্য এরা তৈরি হয়ে আছে। পিস্তল নিয়ে তৃণমূল কর্মীর দাপাদাপি দেখে বিরোধীরা খড়গহস্ত, যদিও শাসক দল বলছে গত উপনির্বাচনে 6-6 কিন্তু তৃণমূলই হয়েছে। তৃণমূলকে সন্ত্রাস করার দরকার পড়বে না, মানুষ তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। শুধু পিস্তল বিতর্কই নয়, মালদায় আবাস যোজনার ঘর পেতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ অনেক উঠেছে। সেই নিয়ে এবার বিজেপি নেতার হুঁশিয়ারি। প্রত্যেকটা জায়গায় গরিব মানুষ যারা আবাস যোজনার তালিকায় নামভুক্ত থাকা সত্ত্বেও যারা টাকা চাইছে 10,000 20,000 টাকা করে, তাদেরকে মেরে ঝেঁটিয়ে সেই অঞ্চল থেকে বিদায় করার জন্য ভারতীয় জনতা পার্টি আমরা আর্জি জানাচ্ছি। বিজেপি নেতাদের ধর্মই হচ্ছে মারপিট করা, দাঙ্গা করা, মানুষকে উস্কানি দেওয়া, এসব হচ্ছে ওদের কর্তব্য। মালদার মানুষ এইসব নেতাদেরকে আগামী দিনে মেরে হাত পা ভাঙবে। তৃণমূল কংগ্রেসকে কিছু করতে হবে না। যত কাণ্ড যেন মালদাতে। শুভতোষ ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা।
ঢাকঢোল পিটিয়ে তিনটে শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করলো তৃণমূল কংগ্রেস, কিন্তু এই 3টে কমিটির একটিতেও তৃণমূলের নাম্বার 2 মানে তৃণমূল কংগ্রেস যেটা বলে থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেনাপতি, তিনি একটিতেও নেই। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি হওয়ার পর যে মন্তব্যটা করলেন তা নিয়ে নতুন করে জল্পনাটা শুরু হয়েছে। কারণ তিনি বললেন যে কমিটির যারা সদস্যরা রয়েছেন তাদের প্রত্যেককে প্রমাণ করতে হবেন যে তারা কাজ করার জন্য যোগ্য, অর্থাৎ কোথাও গিয়ে আবার সেই পারফরমেন্স বিষয়টা সামনে চলে এলো। আর আরও একটা প্রশ্ন, যেটা বড় প্রশ্ন তারই মন্তব্যের পর, যে যারা এই কমিটিতে রয়েছেন কোথাও গিয়ে তাদের নিয়ে সন্দিহান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস, আমার 70 বছর বয়স হলে? আমার কর্মক্ষমতা আজ যা 56 একটু হলেও তো কমবে। কিসের বয়স? মানুষের মনের কি কোনো বয়স আছে? মানুষের মনের কোনো বয়স নেই। যতদিন বাঁচবেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করবেন। বারবার নবীন মুখের পক্ষে সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক উল্টো অবস্থানে তৃণমূল নেত্রী। তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকের পর দেখা গেল প্রবীণদের পাল্লাই ভারী। তাই কি শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যদের নিয়ে অসন্তুষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়? দল যদি মনে করেছে, দল শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছে, পার্লামেন্টের একটা আলাদা কমিটি তৈরি করেছে, পরিষদীয় দলে বিধানসভার জন্য একটা আলাদা কমিটি তৈরি করেছে, যাদের যোগ্য মনে করেছে তাদের জায়গা দিয়েছে। তারা কতটা যোগ্য কতটা দক্ষ আগামী দিনে তাদেরকে প্রমাণ করতে হবে। কতটা যোগ্য কতটা দক্ষ প্রমাণ করতে হবে কাদের? তৃণমূলের সংসদ বিষয়ক শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাদিমুল হক। বিধানসভা বিষয়ক শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন দেবাশিস কুমার, নির্মল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য। দল বিষয়ক শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য। এই কমিটি ইতিমধ্যেই শোকজ নোটিশ ধরিয়েছে ভরতপুরের বিতর্কিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি চিফ মিনিস্টার এবং ফুল টাইম পুলিশ মন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন। সেই বিষয় নিয়ে যদিও অভিষেক শব্দ খরচ করতে চাননি। বলা ঠিক নয়, এগুলো যেই বলে থাকুক দলে আলোচনা করা উচিত, এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। সেই অভিষেকই শৃঙ্খলা রক্ষা কমিটি নিয়ে শব্দ খরচ করেছেন। তার মুখে বারবার ঘুরে ফিরে এসেছে দক্ষতা, যোগ্যতা এই শব্দগুলো। আমি যখন যে দায়িত্ব পেয়েছি আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি, সম্মুখ সমরে লড়াই করেছি। দল যাদেরকে দায়িত্ব দিয়েছে আমি মনে করি দলের সিদ্ধান্ত শিরোধার্য। তারা কতটা দক্ষ, তারা কতটা পটু, তারা কতটা পরীক্ষিত, প্রমাণ তাদের করতে হবে। শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যদের অধিকাংশই অভিজ্ঞ, তবে কি অভিজ্ঞ নেতাদেরও যোগ্যতার প্রমাণ দিতে হবে? ঘুরিয়ে দলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুব তাৎপর্যপূর্ণভাবে মঞ্চে দাঁড়িয়ে বললেন চ্যালেঞ্জই জীবন, চ্যালেঞ্জ নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দায়িত্বকে আমি ভয় পাই, আর চ্যালেঞ্জ আমি পছন্দ করি। জীবনে চ্যালেঞ্জ আসা ভালো। নবীন প্রবীণ দ্বন্দ্বের আঁচ কি আরো বাড়বে? ডায়মন্ড হারবার থেকে রাজ্য রাজনীতিতে নতুন তরজার আমদানি। প্রবীণ নবীন, আমি ওদের দলের মধ্যে কে প্রবীণ চোর, কে নবীন চোর, কে ছিচকে চোর, কে পাকা চোর, দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন, সেটা ওরা বুঝুক, সেটা নিয়ে আমাদের কিছু যায় আসে না। তৃণমূল কংগ্রেস শৃঙ্খলা রক্ষা করবে এটা পশ্চিমবঙ্গের মানুষ আশা করে, সমাজ প্রত্যাশা করে। বিশৃঙ্খলা তৃণমূল কংগ্রেস, প্রাতিষ্ঠানিক লুট আর তৃণমূল কংগ্রেস, সীমাহীন লোভ আর তৃণমূল কংগ্রেস। কার্যত ওল্ড ব্রিগেডকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নবীন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। দল এবং তার বৃহত্তর অর্থে সামগ্রিকভাবে চ্যালেঞ্জকে গ্রহণ করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন অভিষেক। ক্যামেরায় অমিতের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, ডায়মন্ড হারবার। গতকাল আমতলার যে ডক্টর স্মিথ ছিল সেই ডক্টর স্মিথ থেকে একটার পর একটা জল্পনা উস্কে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন হচ্ছে যে এবার তাহলে স্বাস্থ্যক্ষেত্রে কি অভিষেকের অভিষেক হতে চলেছে, এ প্রশ্ন অনেকেই তুলেছেন। পাশাপাশি ডাক্তারদের পাশে রেখে সেবাশ্রয় কর্মসূচির ঘোষণা, অনেকে মানে বিশেষ করে বিরোধীরা এই স্বাস্থ্য জগতে অভিষেকের পাশাপাশি তাকে নতুন কোট আনকোট কবিরাজ বলে কটাক্ষ করতেও কিন্তু ছাড়ছেন না। হুমায়ুন কবির চেয়েছিলেন ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি, ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিলেন
আমি তো বারবার বলেছি আমি দলে সংগঠন করতে বেশি স্বচ্ছন্দ বোধ করি, আমার ওসব কোনো আশা আকাঙ্ক্ষা নেই। প্রশাসক হওয়ার বাসনা নেই, কিন্তু তার প্রতিটি কাজেই প্রশাসনকে বিকল্প মডেল দেখাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ছোট ভৌগোলিক পরিসরে নিজেকে প্রশাসক হিসেবে প্রমাণ করার তাগিদ। এতদিন ছিল বার্ধক্য ভাতা থেকে আবাসের টাকা মেটানো, রাজ্য প্রশাসনের আগেই উদ্যোগ নিয়েছিলেন সাংসদ অভিষেক। এবার ডায়মন্ড হারবারের ডক্টর স্মিথ থেকে স্বাস্থ্যসেবার আশ্রয়। সেবাশ্রয় কি? সেবা এবং আশ্রয় এ এক মহৎ কর্মযজ্ঞ। দেখে হয়তো মনে হচ্ছে খুব সোজা। কি কর্মযজ্ঞ তাও স্পষ্ট করেছেন অভিষেক। এক একটা বিধানসভায় আমরা 10 দিন ধরে ক্যাম্প চালাবো। এক একটা বিধানসভায় গড়ে দেখতে গেলে 40টা করে ক্যাম্প, এবং দুয়ারে স্বাস্থ্য পরিষেবা যেটাকে বলবে। কর্মসূচি আমরা 75 দিন অবধি চালাবো। পরিশেষে যোগ করেছেন সেবাশ্রয়ে যে মডেলের শুভ সূচনা আজকে আমরা এই সমন্বয় অডিটোরিয়ামে করলাম, ভারতবর্ষকে আগামী দিন পথ দেখাবে, বাংলাকেও পথ দেখাবে। এটাই কি অনুচ্চারিত থাকলো? ডায়মন্ড হারবারের সেবাশ্রয় কি ছড়িয়ে পড়বে গোটা রাজ্যে? পরে এটাও কি অনুকরণ করবে স্বাস্থ্য ভবন? এভাবেই কি সরাসরি স্বাস্থ্যে পা রাখলেন অভিষেক? যে দফতর সামলান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজকে সরাসরি ঘোষণা করে দিয়েছেন এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবা দিতে 13.5 বছরের স্বাস্থ্যমন্ত্রী এবং পারিবারিক পরিচয় সূত্রে উনার পিসি সম্পূর্ণ ব্যর্থ। ডায়মন্ড হারবারের এমপি উন্নয়নের কাণ্ড ঘটিয়েছেন, পিসি ফেল, ভাইপো পাস। এই তো ভুল কথা। আজকে যদি এমপিকে ক্যাম্প করতে হয়, মানুষকে যদি চিকিৎসা পেতে ক্যাম্পে যেতে হয়, আমরা জানি ক্যাম্পে কখন যায়? দুর্গত মানুষ যায়। তার মানে মানুষও দুর্গত অবস্থায় আছেন। ওখানে ক্যাম্প হওয়া মানে কি জানেন? পশ্চিমবঙ্গের অন্যান্য হসপিটালের সমস্ত চিকিৎসা বন্ধ হয়ে যাওয়া, সব ডাক্তারকে তুলে নেবে সরকারের বাইরে আরেকটা সরকার। আমতলার সভায় চিকিৎসকদের অসন্তোষ দূর করতে হেল্পলাইন নম্বর চালু করেছেন অভিষেক। সমালোচনায় মুখর ডাক্তারদের একাংশ। করে তিনি আবার এই ধরনের ডিটেল সেল তৈরি করতেন, যার মাথায় আবার রয়েছে অভিজ্ঞদের। আমরা ধিক্কার জানাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দ্বিচারিতা এবং এই যে ধরনের প্রতারণামূলক কর্মসূচি নেওয়া হচ্ছে। তিনি কি কোথাও একটা আমাদের রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা এবং যে প্রশাসন তার বিকল্প কোনো মডেল তৈরি করতে চাইছেন? আমতলা থেকে কর্মসূচি কলকাতায় নিয়ে যাওয়ার ঘোষণা করে রেখেছেন অভিষেক। যারা তৃণমূলপন্থী চিকিৎসকেরা রয়েছেন তারা বলছেন এ হলো স্বাস্থ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কবিরাজ হতে চেয়েছিলেন। নিশ্চয়ই মনে আছে আপনাদের 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছিলেন? সেদিন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ঘোষণা করেছিলেন 3 মাসের মধ্যে রদবদল হবে, যারা ফেল করেছেন শাস্তি পাবেন, পদ যাবে। 3 মাসের জায়গায় 4 মাস হয়ে গেল, রদবদল এখনো হলো না। কেন? ইঙ্গিতে জবাব অভিষেকের। আমি এই যে 1-1.5 মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে। 21শে জুলাই দলে পরিবর্তনের বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নভেম্বর পার, এখনও রদবদল হয়নি। 25শে নভেম্বর জাতীয় কর্মসমিতির বৈঠকে একাধিক নতুন সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস, কিন্তু রদবদল হয়নি বলেই দিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। এটা ন্যাশনাল ওয়ার্কিং কমিটির একটা বৈঠক, সুতরাং এখানে তো আর রদবদল নিয়ে কিছু হবে না। সেটা যদি যখন কোথাও হওয়ার হয় সেটা পাঠ্য দেখবে। যদিও শনিবার আমতলায় অভিষেক বলেছেন সেপ্টেম্বর মাসেই আমি পাঠিয়ে দিই। সেপ্টেম্বর মানে 2 মাসের মধ্যে অভিষেক রদবদলের তালিকা বানিয়ে পাঠিয়েও দিয়েছেন। তাহলে রদবদল হলো না কেন? অভিষেকের জবাব, আমি আমার কর্তব্য আমি করেছি। আমি বারবার বলছি দলের সিদ্ধান্ত, নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য। এবার তিনি কবে করবেন তিনি জানেন। আমার কাজ, আমি যেটা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলাম, যে আমার কর্তব্য, আমার সাংগঠনিকভাবে আমার যতটুকু এবং রেজাল্ট দেখে আমি সেভাবে প্রস্তাব রেখেছি। তারপর করবে কি না করবে সেটা দল ঠিক করবে, আর কবে করবে সেও দল ঠিক করবে। আমতলায় অভিষেকের গলায় চ্যালেঞ্জ নেওয়ার সুর শুনেছে বাংলা। বলেছেন চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। দলের অন্দরেও কি চ্যালেঞ্জের সম্মুখীন অভিষেক? যা চাইছেন তা কি হচ্ছে না? অভিষেক কর্তব্য সারলেন, অথচ ফল হলো না।
আঙুর ফল সবসময় টক। আপনি মনে করেন হুমায়ুন কবির হঠাৎ করে তার মনে হলো পুলিশ মন্ত্রী করা উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? সে তো হতে পারে না, সে কারোর তারই নির্দেশে তারই কথা হুমায়ুনের মুখ দিয়ে বেরিয়েছে। এখন যখন আঙুর ফল পাইনি তখন আঙুর ফলকে টক বলে সংগঠন করা, ডাক্তারদের নিয়ে মিটিং করা, এসব করাই ভালো। এটা প্রমাণিত সত্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মজবুত সাংগঠনিক ভিত্তির উপর দাঁড়িয়েই কিন্তু প্রত্যেকটা নির্বাচনে বাংলার মানুষ আরও বেশি করে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে এবং আগামী দিনেও ঠিক একইভাবে 2026 সালে 250 আসনে জেতা তৃণমূল কংগ্রেসের জন্য শুধু সময়ের অপেক্ষা। ভোটের বাক্সে যারা রেজাল্ট দিতে পারেননি তাদেরই পদ কেড়ে নেওয়ার কথা বলেছিলেন অভিষেক। রদবদল অভিষেকের রায় কার্যকর না হলে তৃণমূলের নন পারফর্মাররা কি বাড়তি অক্সিজেন পেয়ে যাবেন না? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আমতলায় নারী নির্যাতন নিয়ে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, তা হলো প্রতিবাদ করলেই কি নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে? শনিবার কিন্তু তিনি আরও একবার ধর্ষণ বিরোধী আইন আনার পক্ষে সওয়াল করেছেন। তার কারণ ঘটনা তো ঘটেই যাচ্ছে, একের পর এক ঘটনা, নারী নির্যাতনের ঘটনা আমাদের সামনে আসছে। আর এবার কোথায়? মুর্শিদাবাদ। আর অভিযুক্ত সেই সিভিক ভলেন্টিয়ার। নারী নির্যাতনে দোষীদের কঠোরতম শাস্তির জন্য অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে কেন্দ্রের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল। আর বাংলায় তারপরও নির্যাতন চলছে। এবার মুর্শিদাবাদে নারী নির্যাতন চলছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, তার ওপর ব্ল্যাকমেল। কাঠগড়ায় সেই সিভিক ভলেন্টিয়ার আর অভিযোগকারী তৃণমূল কর্মী। মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা ওই মহিলার দাবি, গত 1 বছর ধরে তার সঙ্গে আব্দুল সালামের সম্পর্ক রয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার সহবাসের অভিযোগ, পরে বিয়ে করতে অস্বীকার। ব্যক্তিগত মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অভিযুক্ত আব্দুল সালাম সিভিক ভলেন্টিয়ার। দুর্বলতার সুযোগ নিয়ে কখনো ও আমার কিছু খারাপ নেগেটিভ ছবি তুলে নিয়েছে, ছবিগুলো ও ভাইরাল করেছে। ও ফেসবুকেও দিয়েছে, হোয়াটসঅ্যাপেও দিয়েছে। আমি রেপ কেসও করতে চাই এবং ছবিগুলো ভাইরাল করেছে, তার জন্য কেস করতে চাই। অভিযোগকারীর দাবি, 9 দিন আগে ডোমকল থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন। অভিযোগ কানেই তোলেননি উর্দিধারীরা। থানায় করেছিলাম, অভিযোগ নেয়নি। কি বলেছে? থানায় স্যার আমাকে ডাকবো করে ডাকে উনি হচ্ছে আজ 9 দিন হয়ে গেল, ডাকে উনি কিছু করেনি। তাই আমি স্যারের কাছে এসেছি। কোথায়? এসডিও স্যারের কাছে। এসডিপিও স্যারের। বিচারের দাবিতে তাই এসডিপিওর দ্বারস্থ হন মহিলা। তারপর ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে খবর। যদিও এত কিছুর পরও অভিযুক্ত অধরা। বহাল তবিয়তে নাকি থানার কাজ চালিয়ে যাচ্ছেন আব্দুল সালাম। সিভিক ভলেন্টিয়ার বলেই কি? মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। দিনের পর দিন তারা শ্রম দিয়েছেন, কিন্তু পারিশ্রমিক পাননি, বেতন পাননি, দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। তাই এবার তারা সিদ্ধান্ত নিয়েছেন যে কর্মবিরতি করবেন। যতক্ষণ না বেতন মিলছে ততক্ষণ তারা কাজ করবেন না। হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের কথা বলছি। তারা কর্মবিরতির ডাক দিয়েছেন এবং খুব স্বাভাবিকভাবেই তাদের এই কর্মবিরতির জন্য সেখানকার মানুষজনকে অনেকটাই সমস্যায় পড়তে হবে। তারা পরিষেবা বন্ধ করে দিলে সুরাহা কবে, এ প্রশ্নের উত্তর এখন সবথেকে গুরুত্বপূর্ণ। আজ থেকে কোন রকম পরিষেবা পৌরসভার পক্ষ থেকে কোন রকম পরিষেবা আপনাদের দিতে পারবো না। মানে সপ্তাহের প্রথম দিন সোমবার চুঁচুড়া শহরের রাস্তার জঞ্জাল সাফাই হবে না। জল পাবেন না শহরবাসী। সন্ধে হলে অন্ধকারে ডুবে যাবে চুঁচুড়া শহর। কারণ সোমবার থেকে লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা। কেন এই কঠিন সিদ্ধান্ত? কারণ আমরা চাইছি আমাদের আজ 2-3 মাসের মাইনে বাকি আছে, পুরো মাইনে দিতে হবে। কর্মচারীরা আজকে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, প্রায় আত্মহত্যা করার মতো জায়গায় পৌঁছে গেছে। দীর্ঘদিন ধরেই হুগলি চুঁচুড়া পুরসভায় নিয়মিত বেতন না পাওয়ায় অভিযোগ অস্থায়ী কর্মীদের। বেশ কয়েক মাস ধরেই হুগলি চুঁচুড়া পুরসভায় বেতন নিয়ে টালবাহানা চলছে। সূত্রের খবর, পুরসভায় প্রায় 2500 অস্থায়ী কর্মী রয়েছেন। বিদ্যুৎ, জল, জঞ্জাল, সাফাই গাড়ি চালক থেকে অন্যান্য দফতর, সব ক্ষেত্রেই অস্থায়ী কর্মীদের 2 থেকে 3 মাসের বেতন বকেয়া বলে অভিযোগ।
প্রতিবাদে শনিবার মাসিক বোর্ড মিটিংয়ে পুরপ্রধান সহ কাউন্সিলরদের ঘেরাও করে রেখেছিলেন অস্থায়ী কর্মীরা। তারপরও কোনো রকম বেতন পাওয়ার আশ্বাস না দেওয়ায় সোমবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি অস্থায়ী কর্মীদের। পৌরসভার একমাত্র অ্যাম্বুলেন্স বাদ দিয়ে সমস্ত পরিষেবা বন্ধ থাকবে। এর যে হুঁশিয়ারি, সেটা হুঁশিয়ারিতেই সীমাবদ্ধ রইল না। আজ সকাল থেকে হুগলি চুঁচুড়া পুরসভা এলাকার বিভিন্ন যেসব জায়গা রয়েছে সেই সব জায়গায় তারা মাইকিং করে জানিয়ে দিচ্ছেন যে তারা কর্মবিরতি করবেন। অস্থায়ী কর্মীদের দাবিতে ন্যায়সঙ্গত বলছেন শহরবাসীর একাংশ। মাইনে তো পাওয়া উচিত, নালে তারা কাজ করবে কি করে? তাদেরও সংসার আছে, তাদেরও চলবে কি? কিন্তু একই সঙ্গে বাসিন্দাদের প্রশ্ন, পুরসভাকে কর দেওয়ার পরও কেন পরিষেবা থেকে বঞ্চিত হতে হবে? এটা তো অনেকটাই সমস্যা, কেন আমার সাধারণ মানুষ তো ট্যাক্স দিয়েই যাচ্ছে, সাধারণ মানুষ সেই ঝামেলাটা করবে কেন? কাল থেকে যদি জলই না পাই, প্রত্যেকটা পরিবারে তো মানে জল ছাড়া তো, জলই এতটাই প্রয়োজনীয় জিনিস, জল ছাড়া তো চলবেই না। আর সবার ঘরেই বাচ্চা আছে, এত জলের যদি জল নাই দেয় তাহলে আমাদেরই বা আমরা কাজকর্ম কোথা দিয়ে করবো? অস্থায়ী কর্মীরা হাত তুলে নিলে বিপর্যস্ত হবে পুরসভার নাগরিক পরিষেবা। যদিও পুরো চেয়ারম্যানের হুঁশিয়ারি, যদি কেউ করে তাহলে মাইনা কাটা যাবে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আজ থেকে মাইনা হচ্ছে কিন্তু দেরিতে হচ্ছে, সেটা দিয়ে দেওয়া হবে। বকেয়া বেতন মেটাতে গিয়ে যে হিমশিম অবস্থা, সে কথা স্বীকার করেই নিচ্ছে চুঁচুড়া পুরসভা। দাবিটা ন্যায্য দাবি, কিন্তু আমাদের যেহেতু সরকারি কোনো সাহায্য ওদের মাইনার ব্যাপারে দেয় না সরকার, সেই জন্য আমাদের যদি ফান্ড হয় তাহলে আমরা মাইনা দেবো। পুরসভা এক প্রকার হাত তুলে নিয়েছে। অস্থায়ী কর্মীরা ক্ষোভে কর্মবিরতির পথে হাঁটছেন, আর মাঝে পড়ে পরিষেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় ভুগছেন চুঁচুড়া শহরবাসী। বেতন সমস্যার স্থায়ী সমাধান কি আদৌ বেরোবে? হুগলির চুঁচুড়া থেকে ক্যামেরায় অমল চক্রবর্তীর সঙ্গে আশেক ইনসান, TV9 বাংলা। পঞ্চদশ শতকে নবদ্বীপে নাম সংকীর্তন নিষিদ্ধ করেছিলেন চাঁদ কাজী। তার উপযুক্ত জবাব দিয়েছিলেন শ্রীচৈতন্য। লক্ষ লক্ষ ভক্তকে নিয়ে চাঁদ কাজীর প্রাসাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। নাম সংকীর্তন করতে করতে সেদিন চাঁদ কাজীর শাসানির সুর সাগরে গিয়ে মিশেছিল। প্রায় 1000 বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি। ইসকন ভক্তদের ঘাড় থেকে মাথা আলাদা করার হুঁশিয়ারি দিয়েছে জামাতে ইসলামী। আজকে বোধহয় গোটা বিশ্ব জুড়ে কীর্তন করেই তার যোগ্য জবাব দিয়েছে ইসকন কর্তৃপক্ষ। বাংলাদেশে ইসকন ও হিন্দুদের নিশ্চিহ্ন করার অপচেষ্টা অব্যাহত। চট্টগ্রামে হিন্দুদের ধর্মস্থান ও বাড়িতে লাগাতার হামলা চলছে। বিএনপি এবং জামাতে ইসলামী হাতে হাত মিলিয়ে সন্ত্রাস শুরু করেছে। ব্রাহ্মণবেড়িয়ায় ভারতীয় পর্যটকদের বাসে ইচ্ছে করে ধাক্কা মারে বাংলাদেশি ট্রাক। তারপর বাস যাত্রীদের ঘিরে স্লোগান দেয় মৌলবাদী বাংলাদেশিরা। যাত্রীদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ঢাকার কারওয়ান বাজারে সাংবাদিক মুন্নি সাহাকে নিগ্রহ করা হয়। মুন্নি সাহা বাংলাদেশি, কিন্তু হিন্দু হওয়ায় তাকে দেশ ছাড়তে বলা হয়। মোহাম্মদ ইউনূস সরকারের সরাসরি প্রশ্রয়ে হিন্দুদের ওপর অবাধে নির্যাতন চালিয়ে যাচ্ছে জামাত। কে বলবে মোহাম্মদ ইউনূস লোকটাই নোবেল শান্তি সম্মান পেয়েছেন। ইউনূসের বাংলাদেশে জঙ্গি, রাজাকার ও মৌলবাদীরা একে একে মুক্তি পাচ্ছে। এবার দুর্নীতিতে অভিযুক্ত খালেদা জিয়া পুত্র তারেক রহমানও বেকসুর খালাস হয়ে গেলেন একটি মামলায়। তারেকের দেশে ফেরার জল্পনা জোরদার হলো। অপরাধী ও খুনিরা ছাড়া পাচ্ছে, আর সন্ন্যাসীরা গ্রেফতার হচ্ছেন। চিন্ময় দাসের সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেফতার হয়েছেন তরুণ সন্ন্যাসী শ্যাম দাস প্রভু। ইসকনের আরেকটি মন্দিরে হামলা চালানো হয়েছে। अभी तक बांग्लादेश में 4 ब्रह्मचारियों को गिरफ्तार किया गया है। 2 दिन पहले जब चिन्मय कृष्णा प्रभु को दवा और प्रसाद लेके 2 ब्रह्मचारी गए थे, तो वो जब वापस आ रहे थे उनको पुलिस ने गिरफ्तार कर लिया, और चिन्मय कृष्ण दास के जो सेक्रेटरी हैं उनको भी गिरफ्तार कर लिया गया है। এটা বাংলাদেশের অন্দরের ছবি। কুয়োর ব্যাঙ যেমন মনে করে ইঁদো পচা জলই বুঝি সাগর, বাংলাদেশের মৌলবাদী মানুষের জ্ঞানের সীমা ততটুকুই। তার বাইরে গোটা বিশ্ব দেখছে মহামানবের সাগর তীরে নোংরা নর্দমা কোনটা। সন্ন্যাসীদের ওপর অত্যাচারের প্রতিবাদে বিশ্বজুড়ে ইসকনের হাজারের বেশি আশ্রমে প্রার্থনা হয়েছে। ইউরোপ আমেরিকার মানুষ জেনেছেন জামাতে ইসলামী কি, তারা কি করে, তারা কি করেছে। जितनी जल्दी हो सके ये बांग्लादेश में जो कृष्ण भक्तों को और दूसरी जो हमारी हिंदू सनातनी भक्त हैं उनके साथ जो व्यवहार किया जा रहा है, मारकाट मच रहा है, इसको जल्दी से रुके। आज का वो कीर्तन और प्रार्थना बांग्लादेश के सभी भक्तों के संरक्षण के लिए और उनके उद्धार के लिए किया जा रहा है।
साथ साथ जितने अल्पसंख्यक समुदाय बांग्लादेश में उनके भी संरक्षण के लिए और उनके समर्थन में ये प्रार्थना आयोजित किया जा रहा है। Deeply concerned about the situation of our devotees and other minorities in Bangladesh, and we request the world governments to come up and to discuss the matter with the Bangladeshi government so that the things can be settled out peacefully. সনাতনী ধর্মের অন্যান্য শাখার মানুষও বাংলাদেশে হিন্দু ও ইস্কনের ওপর হামলার প্রতিবাদে সরব হয়েছে। দুর্গাপুরে বিশ্ব সনাতনী হিন্দু মঞ্চ প্রতিবাদ করেছে। বাগদার হেলেঞ্চায় বিক্ষোভ দেখিয়েছে মতুয়া মহাসংঘ। और जिन लोगों ने शांति का नोबेल पुरस्कार मोहम्मद यूनुस को दिया, वो हिंदुओं के हत्या कराने के लिए, हिंदू जेनोसाइड के लिए आमादा है। ऐसी परिस्थितियों में भारत सरकार को मूक दर्शक नहीं बनना चाहिए। जिस प्रकार से धर्म स्थानों को, मंदिरों में जो तोड़फोड़ हो रही है और जो धार्मिक जनता है उनको पूजा पाठ करने से रोका जा रहा है, ये यूएनओ का जो कानून है उसका भी उल्लंघन है। मानव अधिकार आयोग को भी इस पे संज्ञान लेना चाहिए। अंतर्राष्ट्रीय जो राजनीति है आज की, उसके अनुसार एक ऐसे व्यक्ति के हाथ में वहाँ की सत्ता है जो स्वयं नोबेल पुरस्कार विजेता है, उनसे ऐसी आशा नहीं की जा सकती। वो बहुत गलत है और इसके लिए भारत सरकार को कुछ करना चाहिए, क्योंकि जब तक सरकार नहीं कुछ बोलेगी और कुछ करेगी तब तक उनके साथ ऐसे ही अन्याय होते रहेंगे। बांग्लादेश की सरकार को सचेत होना चाहिए और अगर वो नहीं बचा सकती हिंदुओं को तो एक हिंदू राष्ट्र अलग से उसी बांग्लादेश में बनाए। ইউনুসের কাঁচা কাপড়ে ভালো মতোই কাদা লেপে দিয়েছে জামাত। নোবেল শান্তি পুরস্কার কার হাতে তুলে দেওয়া হয়েছিল দেখছে নরওয়ের নোবেল কমিটি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ত্রাসের দেশ, কতটা ত্রাস এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে সেটা বাংলাদেশ ঘুরতে গিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছেন বেলঘরিয়ার সায়ন। আজ দুপুরে TV9 বাংলার সঙ্গে তার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। এখনো তার মাথায় ব্যান্ডেজ, চোখে মুখে আতঙ্কের ছাপ। নতুন করে অস্থির হয়ে উঠেছে বাংলাদেশ। বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটছে। সেই পরিস্থিতিতে বাংলাদেশে গিয়ে আক্রান্ত হলেন বেলঘরিয়ার বাসিন্দা সায়ন ঘোষ। সায়নের অভিযোগ, তিনি ভারতীয় এবং হিন্দু জানতে পেরেই তার উপর রেড়ে করে তেড়ে আসে একদল কট্টরপন্থী। 5 জন মিলে আমাকে ডাকে, ঘিরে ধরার পর তারা আমার পকেট হাতাতে শুরু করে, পকেট মানে টাকা পয়সা, মোবাইল এইসব নেওয়ার চেষ্টা করে। তো আমি সেটা ওদের করতে দিইনি, ওদের আটকেছি। সেই মুহূর্তে ওরা সবাই মিলে আমাকে নিচে ফেলে মারার চেষ্টা করে। তো আমি পড়িনি, দিয়ে পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেয়, মুখ ফাটিয়ে দেয়। ওখানে আমার যে বন্ধু ছিল সেও আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল, বাকি কেউ আসেনি। ইন্ডিয়ান হিন্দু এইসব বলে চিল্লাতে আমাকে মারছে। এখানে শেষ নয়, পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলেও হয়রানির মুখে পড়তে হয় বলে সায়নের দাবি। কোনো ক্রমে বাংলাদেশ থেকে এপারে পালিয়ে প্রাণে বাঁচেন বেলঘরিয়ার যুবক। থানায় গেছিলাম কমপ্লেন করতে, ওরা উল্টে আমাকে জেরা করতে লাগে যে তুমি এখানে কেন এসছো, কীরকম বন্ধু, কী এইসো, হ্যান ত্যান এসো, আমাকে জিজ্ঞেস করতে লাগে। সকালবেলা কেস করব ভাবি, তো সকালবেলায় ওই এলাকারই বড় বড় নেতা বলুন বা উকিল বলুন সবাই এসে ওই বন্ধুর পরিবারকে শাসাতে লাগে যে আমি তো কেস করে চলে যাব, ওরা ওখানে থাকবে, সেই জন্য যেন কেসটা না করে। সায়নের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশি হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার ও ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর হামলা চলছে। তা নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে এবার বাংলায়। কলকাতায়, ভুবনেশ্বরে প্রতিবাদ ইসকনের সন্ন্যাসীদের। হিন্দুদের ওপর অত্যাচারে গর্জে উঠেছেন মতুয়ারা। বাগদায় প্রতিবাদ মিছিলে সামিল হন তারা। হাওড়ায় পথে নামেন রামসেনা। বাংলাদেশে অরাজক পরিস্থিতি নিয়ে সরব হন সিপিএম এবং আইএসএফ এর কর্মী সমর্থকরা। ইউনুস সরকার আসার পর থেকে এটা শুধু ওখানে হিন্দুদের ওপরে হচ্ছে না, ওখানে সংখ্যালঘু ওপর মুসলিমদের ওপরে এই অত্যাচারটা হচ্ছে। টোটাল রাজনৈতিকের ওপরে অত্যাচার, বিরোধী রাজনীতির ওপরে এই অত্যাচারটা চলছে। বাংলাদেশ পরিস্থিতির আঁচ লেগেছে বঙ্গ রাজনীতিতে। শাসক দলের বিরুদ্ধে তুষ্টিকরণের অভিযোগ এনে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হুঙ্কার দিয়েছেন দিলীপ ঘোষ। পাল্টা কেন্দ্রের দিকে আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস। ওখানে বোম মারা হচ্ছে, মাদ্রাসা তৈরি করে ওখানে ট্রেনিং দেওয়া হচ্ছে উগ্রপন্থীদেরকে, আর এখান থেকে সারা দেশে ছড়িয়ে পড়ছে। এখানে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড করে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই, চেন্নাই, দিল্লি সব জায়গায় পৌঁছে যাচ্ছে। খালি বাংলা বিপন্ন নয়, সারা দেশ বিপন্ন। বাংলাদেশে কি করা উচিত পশ্চিমবঙ্গ সরকার করবে না, এটা আলাদা দেশ, ওটা তো করবে ভারত সরকার।
তাহলে বিজেপি তো চালায় ভারত সরকার, তাহলে এখানে রাজনীতিটা না করে, বীরত্ব না দেখিয়ে, গন্ডগোল তৈরি না করে আপনারা দিল্লির নেতাদের দিয়ে বাংলাদেশে যথাযথ আপনারা কি চাইছেন আপনারা পদক্ষেপ নেওয়ান। এই দরজার মধ্যেই ভারতে প্রবেশের অনুমতি পেলেন না ইসকনের 54 জন ভক্ত। বেনাপোল সীমান্তে আটকে দেওয়া হলো তাদের, কোনো কারণ ছাড়াই ভারতে প্রবেশে বাধা, দাবি ইসকনের ভক্তদের। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জের দাবি, সন্দেহজনক যাত্রা মনে হওয়াতেই যাত্রায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এদেশে অনুপ্রবেশ বাড়তে পারে, এই আশঙ্কার কথা মাথায় রেখে সীমান্তে নজরদারি আরও কড়া করেছে বিএসএফ। আচ্ছা বলুন তো, অনুপ্রবেশ কি শুরু হয়নি? আমরা তো গতকালই দেখলাম বিএনপির এক সদস্যকে কলকাতা থেকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ। সূত্রের খবর, তাকে নাকি এদেশে ঢুকতে সাহায্য করেছে হাবড়ার এক এজেন্ট, জাল নথিও বানিয়ে দিয়েছে। ভাগ্যিস এই মাতব্বরের মাতব্বরই কলকাতা পুলিশ ধরে ফেলেছিল। জঙ্গিযোগ আছে কিনা এখন সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। পাকিস্তানি সেনার ভয়াবহ অত্যাচারের হাত থেকে ওপার বাংলাকে মুক্ত করতে 2 হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতার সূর্য উঠেছিল বাংলাদেশে। সেখান থেকে ঘুণ পোকার মতো দিনে দিনে অনুপ্রবেশকারীরা ঢুকছে ভারত ভূমে। যার নবতম উদাহরণ সেলিম মাতব্বর অবশেষে পুলিশের জালে সে ধরা পড়েছে। তবে কিভাবে বিএনপি নেতা সেলিম মাতব্বর দিনে দিনে রবি শর্মা হয়ে উঠল, কিভাবে তার হাতে চলে এলো এদেশের পরিচয়পত্র, এই সমস্ত প্রশ্ন ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে বিরাট বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বাংলাদেশ নাগরিক সেলিম মাতব্বরকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে 2023 সালের জানুয়ারি মাস নাগাদ এই সেলিম মাতব্বর তিনি ভারত বাংলাদেশের নদিয়া জেলার যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত অবৈধভাবে পার করে এদেশে প্রবেশ করেন। আর সেক্ষেত্রে তাকে সাহায্য করেছিলেন উত্তর 24 পরগনার এক এজেন্ট। আর পরবর্তীতে সেই এজেন্টই, হাবড়া এলাকার বাসিন্দা ওই এজেন্টই এই সেলিম মাতব্বরকে ভুয়ো নথি তৈরি করে দিয়েছিল। বিভিন্ন জায়গায় নাম বদল করছে। বারাসাত এখন সবচেয়ে বড় হাব, ওখান থেকে আধার কার্ড, ফেক কার্ড তৈরি হয়ে যাচ্ছে। এখানেও আছে, পুলিশের কাছে খবর আছে, এখানেও আছে। রাজারহাট গোপালপুরেও একজন কার্ড তৈরি করছে। তা এরা এইভাবে ঢুকিয়ে দিচ্ছে মৌলবাদীদের। জাজগণ্য তেজস্ক্রিয় পদার্থ নিয়ে তৃণমূলের নেতা ধরা পড়ছে, কালকে কোন এক মাতব্বর ধরা পড়েছে। এগুলো হচ্ছে তৃণমূলের মাতব্বরির কারণে। তৃণমূলকে সরিয়ে দিন, এসব ঠান্ডা হয়ে যাবে। পুলিশ সূত্রে খবর, রবি শর্মা নামে ভুয়ো পরিচয়ে নদিয়ার এক ঠিকানায় পরিচয়পত্র ব্যবহার করতে শুরু করে সেলিম। কিছুদিনের মধ্যেই ভুয়ো নথি ব্যবহার করে দিল্লির এক ঠিকানার আধার কার্ড তৈরি করে ফেলেছিল সে। একসময় তার হাতে চলে আসে ভারতীয় পাসপোর্টও। সেই পাসপোর্টের ছবিও এসছে TV9 বাংলার হাতে। সেলিম মাতব্বরকে গ্রেপ্তার করলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি এখনো পর্যন্ত তদন্তকারীদের নাগালে এসে পৌঁছয়নি। সেই মোবাইল ফোনের খোঁজেও কিন্তু তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। অন্যদিকে ইতিমধ্যে যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত, যে এই সেলিম মাতব্বরের সঙ্গে কোনোরকম কোনো জঙ্গি সংগঠনের যোগসূত্র আছে কিনা সেই বিষয়টা স্পষ্ট হওয়ার জন্য শনিবার রাতে পার্ক স্ট্রিট থানাতে এসে কলকাতা পুলিশের STF এর গোয়েন্দারা তারা কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করেছে। আর বর্ডার পেরিয়ে যখন কেউ এখানে ঢুকছে, তো 2014 থেকে তো অন্য কোনো সরকার নেই। যে সরকার ঘুষপেটিয়া বলে বলে, ঘুষ মানে আমার ঘরে এসে ঢুকে বসে আছে এইরকম কথা বলে, তারা বর্ডার সিকিউরিটির দায়িত্ব তাদের, তারা কেন করতে পারছেন না? বর্ডার যেমন বোঝা গেল না হয় দিল্লিওয়ালাদের ব্যাপার, এই রাজ্যের মধ্যে কোথায় কি কার্ড পেলো না পেলো ইত্যাদি, তো রাজ্য সরকার কি সমানভাবে অপরাধী নয়? যেমন দিল্লি তার বাহিনী, BSF ইত্যাদি, তেমন রাজ্যের বাহিনী সমানভাবে অপরাধী। কেন কোথায় কোথায় এরভাবে কার্ড পেয়ে যাচ্ছে? মুজিবুর রহমানের স্বপ্নের দেশ বাংলাদেশ ধীরে ধীরে কট্টরপন্থার উর্বর ভূমিতে পরিণত হয়েছে। সেখান থেকে ক্রমাগত অনুপ্রবেশ নিয়ে চিন্তা বাড়ছে নয়াদিল্লির। এই ধরনের দুষ্ট চক্রগুলো পশ্চিমবঙ্গ বলে কোনো লাভ নেই। তার মানে এটা কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরকে সতর্ক হতে হবে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলিকে, স্বরাষ্ট্র দপ্তরকে। ঢুকেছে কার দায়িত্ব? স্বরাষ্ট্র দপ্তর। ফেলিওর কার? স্বরাষ্ট্র দপ্তর। পাসপোর্ট দিল্লি থেকে, ফেলিওর কার? দিল্লি পুলিশ। মাথায় কে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। আর একটা আধার কার্ড করিয়েছে রাজস্থান থেকে, যেটুকু শুনেছি, বা অন্য আর একটা কোনো রাজ্য থেকে। তো ফেলিওর কার? সেইভাবে তো দেখতে হবে এগুলোকে। BSF এর কড়া নজর এড়িয়ে কিভাবে সেলিম মাতব্বরের মতো লোকজন এদেশে ঢুকছে, সীমান্ত পেরিয়ে আসার পর অনুপ্রবেশকারীদের হাতে কিভাবে পৌঁছে যাচ্ছে পরিচয়পত্র, সেখানে কি স্থানীয় নেতাদের মদত নেই?
এলাকায় নতুন কেউ ঢুকতে শুরু করেছে, তা পুলিশ প্রশাসনেরই বা নজর এড়াচ্ছে কি করে? প্রশ্নের জবাব আছে শাসক দলের কাছে। আর এই গোটা বিষয়টি বিএনপির সদস্য এই সেলিম মাতব্বর সম্পর্কিত বিষয় এবং তার এই যে ভুয়ো নথিপত্র তৈরি করা, অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসা, এই সমস্ত কিছু কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে জানিয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাছে একটি চিঠিও পাঠানো হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। আপনাদের নিশ্চয়ই কিছুদিন আগের ব্যাংক লুটের ঘটনার কথা মনে আছে। মহেশতলার স্টেট ব্যাংকে যে লুটের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় এবার গ্রেফতার করা হলো ওই ব্যাংকেরই গ্রুপ ডি এক কর্মীকে, প্রাক্তন বলা যায়। তার নাম কি? আরিফ হোসেন। শুধু আরিফকে নয়, আরিফের পাশাপাশি তার স্ত্রী এবং ভাইকেও গ্রেফতার করেছে পুলিশ। আরিফ কিছুদিন আগে পর্যন্ত মহেশতলার ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী ছিলেন এবং তলে তলে সে ব্যাংকের ভল্টের একটি নকল চাবিও বানিয়ে ফেলেছিলেন। যদিও পরবর্তীকালে তার চাকরি যায়, কিন্তু শেষ রক্ষা হলো না। 6 দিনের মাথায় মহেশতলা স্টেট ব্যাংকে চুরির কিনারা করল পুলিশ। উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। 25 তারিখ মহেশতলার বাটার মোড়ে স্টেট ব্যাংকের এই শাখায় চুরির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। ব্যাংকের গেট খুলে নিরাপত্তারক্ষী দেখতে পান ভল্টের তালা খোলা। পুলিশ তদন্তে নেমে প্রথম থেকেই মনে করেছিল এই ঘটনায় ব্যাংকেরই কেউ জড়িত থাকতে পারেন, কারণ ভেঙে নয়, তালা খুলেই ঢুকেছিল দুষ্কৃতীরা। ব্যাংকের ভিতরে সমস্ত সিসিটিভি ক্যামেরার তার কেটে চোরেরা ডিভিআর নিয়ে চলে যায়। কোনো ফুটেজ মেলেনি। চোরেদের সন্ধান পেতে ব্যাংকের আশপাশের এলাকার রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়, আর তাতেই মেলে সাফল্য। যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত, এক দম্পতি সহ আরেক ব্যক্তিকে উলবেড়িয়া থেকে প্রথম অবস্থায় সিআইডি আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে অ্যারেস্ট করা হয়। মিস্টার আরিফ হোসেন, যিনি গ্রুপ ডি স্টাফ রূপে আগে কাজ করতেন এখানে, আর আগে ওখান থেকে এই ব্যাংক থেকে তারপরে রিমুভ হয়েছেন। ওই লোকের যখন লোকেশন ওর অ্যাক্টিভিটি এটা যখন আমরা ফলো করি আর ওর লোকাল রেসিডেন্সে যখন আমরা রেড করছি, তখন আমরা কিছুটা ওর এই স্টোলান মানির অ্যামাউন্টটা পেয়েছি। এর সাথে এর ওয়াইফ ইনভলভ ছিল এই ঘটনায়। এই দুজন মিলেই কমিট করেছে। তারপরে এই ক্যাশগুলোকে ডিসপোজ করার চেষ্টা করেছে, কিন্তু খুব দ্রুত সময়ে আমরা রিকভার করতে পেরেছি। পুলিশের জেরার মুখে মূল অভিযুক্ত আরিফ স্বীকার করেছে, বছর দেড়েক আগে ব্যাংকের প্রাক্তন ম্যানেজারের বিশ্বস্ত কর্মী ছিল সে। সেই সুযোগেই সমস্ত নকল চাবি তৈরি করে নেয়। অ্যাকিউজ মোটামুটি 1 বছর আগে ডুপ্লিকেট কি বানিয়েছিল আর 1-2 চেষ্টাও করে, মানে হ্যান্ডস অনও করে দেখেছিল কি এটা কাজ করছে কি করছে না। যেহেতু এই আগে স্টাফ ছিল, অল দি অপারেশনসে জানতো কি কীভাবে করা যায়, কীভাবে ভল্টগুলো খোলা যায়, এভরিথিং ওর নলেজে ছিল। তার জন্য খুব সহজভাবে ও করতে পেরেছে। এখানকার ওর ভাড়া বাড়িতে প্রথম সব ক্যাশ অ্যান্ড জুয়েলারিসটা নিয়ে এসছে, তারপরে নেক্সট দিন এটাকে ডিসপোজ অফ করার জন্য উস্তির একটা বাড়িতে গিয়ে রেখে দিচ্ছে। রবিবার সকালে আরিফকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা। ধৃতদের থেকে ব্যাংকের খোয়া যাওয়া 3 কোটি সোনা নগদ উদ্ধার হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। এবার একটু জাতীয় রাজনীতিতে নজর রাখা যাক। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী কে হবে বলুন তো? অনেক জটিলতা চলছে, একটার পর একটা মিটিং হচ্ছে, মানে মুম্বাই টু দিল্লি দৌড়ঝাঁপ চলছেই। কিন্তু তার মধ্যেই বোধহয় সমাধান সূত্র বেরিয়ে গেল, মুখ্যমন্ত্রী হবে বিজেপি। আচ্ছা, এনসিপির অজিত পাওয়ার জানা যাচ্ছে তাকেও একটা সম্মানজনক পদ দেওয়া হবে, কিন্তু শিন্ডে শিবির এইটা নিয়ে একটা এখনো জটিলতা রয়ে গেছে। সম্ভবত 5ই ডিসেম্বর শপথ গ্রহণ। মহারাষ্ট্রে সর্বকালের সেরা পারফরম্যান্স বিজেপির। পদ্ম পার্টির নতুন চাণক্য দেবেন্দ্র ফডনবিসের নেতৃত্বে লড়ে 132টি আসনে জিতেছে বিজেপি। শিন্ডেপন্থী শিবসেনা জয়ী 57 আসনে, অজিত পাওয়ারের এনসিপি জয়ী 41 আসনে। মহাবিকাশ আঘাড়ি কার্যত ধূলিসাৎ। তার মানে বিজেপিকে বাইরে রেখে মহারাষ্ট্রে সরকার গঠন কোনোভাবেই সম্ভব নয়। আর বিজেপির হাতে অনেক বিকল্প। তবে জাতীয় রাজনীতির স্বার্থ মাথায় রেখে মহাজুতি অক্ষুণ্ণ রাখতে চায় বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রীর পদ ফের জোট সঙ্গীকে ছেড়ে দিতে অরাজি ছিলেন বিজেপির নেতারা। শিন্ডেপন্থী শিবসেনার পক্ষ থেকে বিহার মডেল অনুসরণের দাবি জানানো হয়। বিহারে কম আসন থাকা সত্ত্বেও নীতিশ কুমার মুখ্যমন্ত্রী, কিন্তু মহারাষ্ট্রে সেই ফর্মুলা মানতে নারাজ বিজেপি। শিন্ডে সমর্থকরা তাঁকেই মুখ্যমন্ত্রী রেখে দেওয়ার দাবি জানান।
অজিত পাওয়ারের সমর্থকরা দাবি জানাতে থাকেন তাঁদের দাদাকে মুখ্যমন্ত্রী করতে হবে। সমাধান সূত্র না বেরোনোয় একনাথ শিন্ডে জানিয়ে দেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেটা তারা মেনে নেবেন। দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন মহাজুতি নেতারা। ফিরে এসে মুম্বাইয়ে বৈঠকের কথা থাকলেও তা বাতিল হয়ে যায়। জ্বরে কাবু একনাথ শিন্ডে চলে যান সাতারায় নিজের গ্রামের বাড়িতে। রবিবার একনাথ শিন্ডে জানালেন তিনি গোঁসা করে গ্রামের বাড়ি যাননি। নির্বাচনের প্রচারে পরিশ্রম করে অসুস্থ হয়ে পড়েছিলেন, জ্বর হয়েছিল। জোট প্রার্থীকেই মুখ্যমন্ত্রী পদে সমর্থনের প্রতিশ্রুতিও দিয়েছেন শিন্ডে। তার মানে শিবসেনা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছে না। অজিত পাওয়ার অবশ্য আগেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হবে বিজেপির, শিবসেনা ও এনসিপি উপমুখ্যমন্ত্রীর পদ পাবে। ये सरकार जो है ये जनता की आवाज वाली सरकार है। जनता को जैसे सरकार चाहिए वैसे सरकार मिलेगा। मैंने बुधवार के दिन पूरी तरह मेरी भूमिका स्पष्ट की हुई है। आदरणीय प्रधानमंत्री जी, आदरणीय गृह मंत्री अमित भाई और भारतीय जनता गृह मंत्रालय को लेकर के कोई मांग है क्या आप लोगों की? भारतीय जनता पक्ष के अध्यक्ष नड्डा जी जो मुख्यमंत्री पद के बारे में तय करेंगे उसको मेरा पूरा समर्थन मैंने ऑलरेडी दे दिया। সূত্রের খবর, স্বরাষ্ট্র দপ্তরের দাবি জানিয়েছেন একনাথ শিন্ডে। 9টি দফতর ধরে রাখতে চায় শিন্ডেপন্থী শিবসেনা। শিল্প ও নগরায়ণ দফতরও হাতে চান শিন্ডে। 5ই ডিসেম্বর মুম্বাইয়ের আজাদ ময়দানে মহাজুতি মুখ্যমন্ত্রীর শপথ হতে পারে। প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে পারেন। সোমবারই মুখ্যমন্ত্রীর নাম স্থির হয়ে যেতে পারে। দৌড়ে এগিয়ে দেবেন্দ্র ফড়নবিশই। এদিকে সোমবার মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবে কংগ্রেসের প্রতিনিধি দল। ইভিএম নিয়ে উদ্বেগ ও আপত্তির কথা জানাবে কংগ্রেস। हमारी जो शिकायतें हैं, हमने जो रिपोर्ट पेश किया है, मेमोरेंडम पेश किया है, वो चुनावी प्रक्रिया को लेकर मैं साफ कर देना चाहता हूं। ईवीएम से हमारे जो सवाल रहे हैं ईवीएम के बारे में, हम उसका नजरअंदाज नहीं कर रहे हैं, पर ईवीएम चुनावी प्रक्रिया का एक अंग है। और हम देख रहे हैं महाराष्ट्र में पूरे तरीके से इस चुनावी प्रक्रिया गड़बड़ हो गई है। অন্যদিকে উপনির্বাচনে জেতার পর প্রিয়াঙ্কা গান্ধী রবিবার কেরালার ওয়েনারে রোড শো করেছেন, মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।